হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা অষ্টম শ্রেণীর রায়ো মার্টিন 2025 প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তার প্রথম যে সেটটি রয়েছে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের, তার প্রশ্ন উত্তরগুলো সলভ করব। আমি এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো সলভ করে রেখেছি, তোমরা দেখে নাও। 2 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 7টি। এখানে 1 নম্বরে বলেছে কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়। তো ফিউজ তার তৈরি করা হয় টিন ও সীসা বা দস্তার সাহায্যে ফিউজ তার তৈরি করা হয়। 2 নম্বর বলেছে একটি সুপরিবাহী পদার্থের উদাহরণ দাও। তো সুপরিবাহী পদার্থ হচ্ছে তামা। 3 নম্বরে বলেছে প্রস্রাবাগারের ঝাঁঝালো গন্ধযুক্ত কোন গ্যাস। তো এটা হবে NH3 অ্যামোনিয়া। 4 নম্বরে বলেছে লিনতাপের সংজ্ঞা লেখো। আমাদের পাঠ্যপুস্তকের 35 পৃষ্ঠায় দেখবে, এখানে এই যে একক ভরের থেকে শুরু করে এই লিনতাপ পর্যন্ত এইটুকু লিখতে হবে। 5 নম্বর প্রশ্ন বলেছে মোর্চের সংকেত লেখো। তোমাদের পাঠ্যপুস্তকের 100 পৃষ্ঠায় দেখবে, এখানে Fe2O3 এবং NH2O এটি হচ্ছে মোর্চের সংকেত। 6 নম্বর প্রশ্ন বলেছে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলে। তো ধনাত্মক প্রান্তের সঙ্গে সর্বদা অ্যানোড হবে, যদি ঋণাত্মক প্রান্ত বলে তাহলে হবে ক্যাথোড। 7 নম্বর প্রশ্ন বলেছে টর্চ বা রেডিওতে ব্যবহৃত তড়িৎ কোষকে কি বলে। উত্তর হবে ড্রাই সেল। 8 নম্বর প্রশ্ন গ্যালভানাইজড লোহা কাকে বলে। উত্তরটি দেখে নাও। জল ও অক্সিজেনের সাথে বিক্রিয়ায় যাতে লোহায় মরচে না পড়ে তাই লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এই প্রলেপ দেওয়ার লোহাটাকে বলা হয় গ্যালভানাইজড লোহা। 3 দাগে 1 নম্বর বলেছে থার্মোফ্লাক্সের কার্যনীতি সংক্ষেপে লেখো। আমাদের পাঠ্যপুস্তকের 45 পৃষ্ঠায় দেখবে, এখানে কার্যনীতি রয়েছে থার্মোফ্লাক্সের, এইখান থেকে এইটুকু লিখতে হবে। 3 দাগে 2 বলেছে 400 গ্রাম অ্যালুমিনিয়ামের তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে আনতে কত ক্যালোরি তাপ প্রয়োজন। তো এখানে দেওয়া রয়েছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ। তো 2 নম্বর প্রশ্নে রয়েছে অ্যালুমিনিয়ামের ভর। তো ভর আমরা জানি m, দেওয়া রয়েছে 400 গ্রাম। এরপরে রয়েছে আপেক্ষিক তাপ। তো আপেক্ষিক তাপকে S দিয়ে প্রকাশ করা হয়, এটা দেওয়াই ছিল প্রশ্নের মধ্যে 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এবং উষ্ণতা বৃদ্ধি বলেছে, উষ্ণতা বৃদ্ধি T দিয়ে আমরা প্রকাশ করি, রয়েছে 70 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়েছে। তার মানে বৃদ্ধি পেয়েছে কত ডিগ্রি, 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে আমরা গৃহীত তাপ বের করব। তো গৃহীত তাপের সূত্র কি, H সমান ms/T। তো m কত, 400, S এর মান 0.21 এবং তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কত, 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এটার একক হবে ক্যালোরি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উত্তর হবে 3360 ক্যালোরি। এটি হবে উত্তর। 3 নম্বর প্রশ্ন বলেছে সন্ধ্যাবেলায় শিশির পড়ে না অথচ গভীর রাতে শিশির পড়ে কেন। তোমাদের পাঠ্যপুস্তকের 40 পৃষ্ঠায় দেখব, এই যে এখানে দিনের বেলা থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে। এবারে 4 দাগের 1 নম্বর বলেছে একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। তোমাদের পাঠ্যপুস্তকের 98 পৃষ্ঠায় দেখবে, এখানে 1 এবং 2 এখানে দুটো বিক্রিয়া রয়েছে এবং প্রত্যেকটা বিক্রিয়ায় জারণ এবং বিজারণ যে একই সাথে ঘটে সেটি দেখানো রয়েছে। 4 অথবা বলেছে জারণ বিজারণের মধ্যে 3টি পার্থক্য লেখো। তোমাদের পাঠ্যপুস্তকে 97 পৃষ্ঠায় দেখবে, এখানে জারণ এবং বিজারণের 3টি পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা লিখে দেবে। 4 দাগে 2 বলেছে তাপমোচী পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তনের একটি পার্থক্য লেখো। তাপমোচী পরিবর্তন এবং তাপগ্রাহী পরিবর্তনের মধ্যে পার্থক্য, যে তাপমোচী পরিবর্তনে বিক্রিয়াজাত পদার্থ অপেক্ষা বিক্রিয়ক পদার্থের শক্তি বেশি হয়
তাপগ্রাহীতে তার উল্টো। তাপমুচি পরিবর্তনে উৎপন্ন পদার্থগুলি অধিকতর স্থায়ী হয় এবং তাপগ্রাহী পরিবর্তনে উৎপন্ন পদার্থগুলি অস্থায়ী প্রকৃতির হয়। একসাথে বলেছে CaO থেকে কিভাবে CaOH তৈরি করা যায় এবং এই বিক্রিয়ার সময় কি ঘটনা ঘটে। 91 পৃষ্ঠায় দেখবে যে পোড়া চুন এবং জলের বিক্রিয়ায় CaO তার সাথে জল দিলে CaOH উৎপন্ন হয় এবং তার সাথে কি হবে, তাপ উৎপন্ন হবে। 4.3 বলেছে তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার সংক্ষেপে বর্ণনা করো। তোমাদের পাঠ্যপুস্তকের 106 পৃষ্ঠায় দেখবে তড়িৎ বিশ্লেষণের গুরুত্বপূর্ণ ব্যবহার। এখানে ধাতু নিষ্কাশন, ধাতু পরিশোধন, তড়িৎ লেপন। 3 অথবা বলেছে তড়িৎ লেপন কাকে বলে। তার সাথে রয়েছে লোহার পাইপের উপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোডে ও ক্যাথোডে কি কি ব্যবহার করবে। তোমাদের পাঠ্যপুস্তকের 107 পৃষ্ঠায় তোমরা দেখবে এই যে এখান থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্য থেকে তড়িৎ লেপন বলে পর্যন্ত। পরের অংশটুকুর জন্য লোহার পাইপের উপর জিঙ্কের প্রলেপ দিতে গেলে আমাকে লোহার পাইপকে তোমার ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে, লোহার পাইপ, এবং অ্যানোড হিসেবে ব্যবহার করব হচ্ছে গিয়ে জিঙ্ক। দাগের 4 নম্বর প্রশ্ন বলেছে শীতকালে উলের জামা কাপড় খোলার সময় গায়ের লোমগুলি সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিরচির শব্দ শোনা যায় কেন। এই প্রশ্নের উত্তরটা আমি লিখে রেখেছি। দেখো, শীতকালে জামা কাপড় খোলার সময় লোমগুলি সোজা হয়ে ওঠে কারণ দেহের সাথে উলের ঘর্ষণে স্থির তড়িৎ আধান সৃষ্টি হয়। এক্ষেত্রে উলের জামা কাপড়ে ধনাত্মক এবং দেহে ঋণাত্মক আধান উৎপন্ন হয়। এখন সমজাতীয় আধান দ্বারা আহিত শরীরের অপেক্ষাকৃত শিথিল অংশ অর্থাৎ লোমগুলি পারস্পরিক বিকর্ষণের ফলে পরস্পরের থেকে দূরে সরে যেতে চায় এবং খাড়া হয়ে ওঠে। আহিত লোমগুলি থেকে অল্প সময়ের মধ্যেই ঘর্ষণজাত এই তড়িতাধান বায়ুতে ক্ষরণ হয়। এই আধান ক্ষরণের ফলে তড়িৎ শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়, যা সংলগ্ন বাতাসকে দ্রুত প্রসারিত করে, ফলে চিরচির ক্ষীণ শব্দ শোনা যায়। 4 অথবা বলেছে ভূপৃষ্ঠে বজ্রপাত কিভাবে হয় তা কারণ সহ ব্যাখ্যা করো। পাঠ্যপুস্তকের 153 পৃষ্ঠার এখান থেকে শুরু করে 154 পৃষ্ঠার এই পর্যন্ত লিখতে হবে এই প্রশ্নের জন্য। 4 দাগে 5 নম্বর বলেছে পারদ কি তড়িৎ বিশ্লেষ্য, যুক্তি দাও। তার সাথে বলেছে সব তড়িৎ বিশ্লেষ্যই তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়। তো আমরা আগে এই সব তড়িৎ বিশ্লেষ্যই তড়িৎ পরিবাহী কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয় এই ব্যাখ্যাটা দেখব, তারপরেই বুঝতে পারবো যে পারদ কি আদৌ তড়িৎ বিশ্লেষ্য। দেখো, বলেছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মাত্রই তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের সময় রাসায়নিক পরিবর্তন ঘটে, নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তবেই সেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আবার সকল তড়িৎ পরিবাহী পদার্থই কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম, কিন্তু ধাতব পরিবাহীগুলো কি হয়, তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে, এবং তড়িৎ পরিবহনের ফলে এদের কোনো রাসায়নিক পরিবর্তনই ঘটে না। তাই সব তড়িৎ পরিবাহীকে আমরা তড়িৎ বিশ্লেষ্য বলবো না, কিন্তু সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থই কিন্তু তড়িৎ পরিবহন করে, অর্থাৎ তড়িৎ পরিবাহী। এখানে পারদ একটি তরল ধাতু, তড়িৎ পরিবহন অবশ্যই করবে কিন্তু তার কোনো পরিবর্তন ঘটবে না, অতএব পারদ কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, পারদ তড়িৎ পরিবাহী। পরের প্রশ্ন বলেছে এলইডি কি। ভিজে হাতে বা খালি পায়ে ভিজে মাটিতে দাঁড়িয়ে ইলেকট্রিকের সুইচে হাত দেওয়া বিপজ্জনক কেন। এলইডি হলো এক বিশেষ প্রকার ইলেকট্রিক উপকরণ যা তড়িৎ শক্তিকে সরাসরি দৃশ্যমান আলোক শক্তিতে রূপান্তরিত করতে পারে। পরের প্রশ্ন রয়েছে যে ভিজে হাতে বা খালি পায়ে ভিজে মেঝেতে দাঁড়িয়ে ইলেকট্রিকের সুইচে হাত দেওয়া উচিত নয় কারণ বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী হলেও সাধারণত পানীয় জলে একাধিক খনিজ পদার্থ, ধাতব যৌগ এগুলো মিশে থাকে, যা জলকে তড়িতে সুপরিবাহী করে তোলে, ফলে কি হয়, ইলেকট্রিক শক লাগার একটা সম্ভাবনা থাকে। এরপরে রয়েছে জীবনবিজ্ঞান, লাইফ সায়েন্স। তো একের দাগের যে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো রয়েছে আমি করে রেখেছি, তোমরা দেখে নেবে। 2 বলেছে বিসদৃশ শব্দটি লেখো। এখানে বলা আছে এপিকালচার পশুপালন, পিসিকালচার আর এগ্রিকালচার, তো এগ্রিকালচার আলাদা হবে এখানকার। 2 নম্বর বলেছে লেগ হর্ন হলো এক প্রকারের ড্যাশ ব্রিড, এটা লেইং ব্রিড। 3 নম্বরে বলেছে ডিম পোনা থেকে ধানি পোনা ড্যাশ পুকুরে তৈরি করা হয়, উত্তর হবে আতুর পুকুরে। 3 দাগের বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও সংক্ষিপ্ত। 1 নম্বরে বলেছে মেজর কার্প ও মাইনর কার্পের যে কোনো 2টি পার্থক্য লেখো। তো
তো তোমাদের পাঠ্যপুস্তকে 215 পৃষ্ঠায় দেখবে মেজর কার্ভ এবং মাইনর কার্ভ। এখানে আকারে বড়, আকারে ছোট। এরা তাড়াতাড়ি বাড়ে, এরা তাড়াতাড়ি বাড়ে না। সাধারণত এরা বদ্ধ জলে ডিম পাড়ে, এরা বদ্ধ জলে ডিম পাড়ে না। ব্যবসায়িক দিক থেকে এরা গুরুত্বপূর্ণ আর চাহিদা বেশি হয়। আর মাইনর কার্পের ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এদের চাহিদা কিন্তু কম হয়। 2 নম্বর বলেছে মধুর উপাদানগুলির নাম লেখো। তো এখানে মধুর পুষ্টি উপাদানের মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তাছাড়াও রয়েছে এখানে অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন খনিজ মৌলগুলো রয়েছে। তাছাড়া ভিটামিন এ, বি কমপ্লেক্স এবং সি পাওয়া যায়। 3 নম্বর প্রশ্ন বলেছে স্ট্রগোশিয়ন কি? আমাদের পাঠ্যপুস্তকের 208 পৃষ্ঠায় দেখবে আটি থেকে তৈরি যে চারা গাছ জোর কলম করার জন্য নেওয়া হয় সেটাকে স্টক বলে, এবং তার সঙ্গে উন্নত জাতের যে আমরা গাছের ডাল নেই সেটাকে বলা হয় শিয়ন। 4 নম্বরে বলেছে কলেরা ও ম্যালেরিয়ার জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো। তোমাদের পাঠ্যপুস্তকের 157 পৃষ্ঠায় দেখবে যে কলেরা রোগের জীবাণুর নাম হলো ভিব্রিও কলেরি, এবং ম্যালেরিয়া রোগের যে জীবাণু রয়েছে সেটি হলো প্লাজমোডিয়াম ভাইভাক্স অথবা প্লাজমোডিয়াম ফেলসিকুরাম। 4-এর দাগের 1 নম্বর বলেছে জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন? তো এখানে রয়েছে জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো, 1, 2, 3, 4টে রয়েছে, 4টে লিখবে তোমরা। 4-এর 2-এ বলেছে ডিপ লিটার পদ্ধতি কাকে বলে? ব্যাটারি খাঁচায় কেন মুরগিদের রাখা হয়? ডিপ লিটার পদ্ধতির সংজ্ঞা যে বাণিজ্যিকভাবে মুরগির বজ্র ব্যবস্থাপনায় একটা বিশেষ পদ্ধতি যাতে লিটারের বা বিচালির রোগমুক্ত জীবাণুমুক্ত পরিবেশে মুরগিকে পালন করা হয়। রয়েছে ব্যাটারি খাঁচায় কেন মুরগি পালন করা হয়। এখান থেকে ব্যাটারি খাঁচার মধ্যে মুরগিটা বেশি নড়াচড়া করতে পারে না, তাই কি হয়, শক্তি কম খরচ হয়। তাই এরা যা খায় তার বেশিরভাগটাই দেহ গঠনে, ডিম উৎপাদনে কাজে লাগে। এই কারণেই ব্যাটারি খাঁচায় মুরগি পালন করা হয়। 3 নম্বর বলেছে শস্য আবর্তন কাকে বলে, এর গুরুত্ব কি? তোমাদের পাঠ্যপুস্তকের 200 পৃষ্ঠায় তোমরা দেখবে যে একই ফসল বারবার চাষ না করে একবার অন্য ধরনের ফসল, যেমন বিশেষ করে শিম্বগোত্রীয় উদ্ভিদ, এগুলো চাষ করাকে বলা হয় শস্য আবর্তন। এর পার্টে রয়েছে শস্য আবর্তনের গুরুত্ব। 1 নম্বরে মাটির উৎপাদন শক্তি অপরিবর্তিত রাখা হয়। 2 নম্বরে মাটির প্রাকৃতিক উপায়ে মাটিকে উর্বর করে তোলা হয়। মাটির জল ধারণ ক্ষমতা এবং রন্ধ্র তৈরি হয়, এবং মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরপর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।